আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন হিরণ মাঝির কলমে তারানাথ তান্ত্রিক ও ডামুর পিশাচিনীর করাল গ্রাস। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, হিরণ মাঝির কলমে তারানাথ তান্ত্রিক ও ডামুর পিশাচিনীর করাল গ্রাস। রাত নিঝুম। অমাবস্যার গাঢ় কালো অন্ধকার ধরাধামে জাঁকিয়ে বসেছে, নিজের রাজত্ব কায়েম করেছে। নিকষ কালো অন্ধকারের বর্ম ভেদ করে দৃষ্টি চলে না, তবুও সেই আঁধার পথের যাত্রী এক অস্পষ্ট ছায়ামূর্তি। থমথমে নিশুতি রাতের রাতচরারা শিকারের খোঁজে বেরিয়ে এসেছে নিজেদের গোপন ডেরা থেকে অসতর্ক শিকারের জন্য। হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছে অন্ধকারের আনাচে কানাচে। সহসা কর্কশ কণ্ঠের পেঁচার ডাক বুকের রক্ত হিম শীতল করে দেয়। মনে হয় যেন পৃথিবীর বুকে নেমে এসেছে অপার্থিব অশরীরীর দল। এই দুর্ভেদ্য আঁধারের দেশে তারাই একচ্ছত্র অধিপতি। কিন্তু অস্পষ্ট ছায়ামূর্তিটা কোথায় এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। তার পায়ের চাপে শুকনো ডালপালা ভাঙার মৃদু শব্দ বাইরের ঝিঁঝি পোকার ডাকের সঙ্গে সঙ্গত দিচ্ছে। অন্ধকারের মধ্যে ছায়ামূর্তির পথ চলতে কোনো অসুবিধা হচ্ছিল না। যে পথ দিয়ে ছায়ামূর্তি এগিয়ে চলেছে সেই পথ শেষ হয়েছে পুরনো ভেঙে পড়া একটি জমিদার বাড়িতে। এদিকে তেমন কোনো লোকবসতি নেই। খানিকটা জঙ্গলের পরই কিছুটা ফাঁকা মাঠ। পরিত্যক্ত জমিদার বাড়ি সংলগ্ন মজে যাওয়া বড় এক পুকুর। পুরো পুকুরটা কচুরি পানায় ভরে গেছে। সমস্ত প্রাকৃতিক দৃশ্যাবলী মিলে এক ভৌতিক রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে। পুকুরে কিছু মাছ হয়তো আছে, কিন্তু ভয়ে কেউ মাছ ধরতেও আসে না। গ্রামের মূল রাস্তা থেকে জমিদার বাড়িতে যাওয়ার রাস্তা খুবই সংকীর্ণ। রাস্তার দুপাশে আগাছা ঝোপঝাড়ের অনিয়মিত বাড়বাড়ন্ত। পরিত্যক্ত বাড়িটার আশেপাশে এলোপাথারি বুনো জঙ্গলের সৃষ্টি হয়েছে। অবর্ণনীয় বাজে একটা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। ঝোপ জঙ্গলের মধ্যে বাড়িটা দাঁড়িয়ে আছে প্রাচীন সময়ের সাক্ষী রূপে। বট, পাকুড়, শেওড়া, বুনো আগাছা প্রভৃতি নানান গাছের জন্ম হয়েছে বাড়িটার জীর্ণ ক্ষয়িষ্ণু বক্ষপিঞ্জর থেকে। কালের নিয়মে যথারীতি গাছগুলো বংশবিস্তার করে ঘন জঙ্গলে পরিণত হয়েছে। সুবিশাল জমিদার বাড়ি বয়সের ভারে নুবজ। পলেস্তারা খসা দেওয়ালগুলোর স্ত্রীহীন চেহারা দেখে অতীতের ঐশ্বর্য বৈভব অনুমান করা শক্ত। ক্ষয় ধরা দাঁতের শাড়ির মতন ইট দেখে মনে হয় বাড়িটার বয়স অন্তত 150 বছর তো হবেই। একসময় চারিদিক ঘেরা উঁচু প্রাচীর আর অক্ষত নেই। প্রাচীরের ইটে নোনা লেগে ভেঙে পড়ে ভগ্নস্তূপ তৈরি হয়েছে। পাশের ভাঙাচোরা শান বাঁধানো পুকুর ঘাটে শ্যাওলার পুরো আস্তরণ। বুকে অব্যক্ত ব্যথা জমিয়ে রেখে বিষণ্ণতার কালো আঁধারের সমুদ্রের মাঝে ডুবে আছে বাড়িটা। ভগ্নপ্রায় বাড়িটার কাছাকাছি এসে দাঁড়ালো ছায়ামূর্তিটা। ছায়ামূর্তি মানুষ তো, নাকি কায়াহীন কোনো পরলোকের অবয়ব মাত্র? গ্রামের সাধারণ মানুষ রাতে তো দূর, দিনের বেলাতেও এদিকে আসতে ভয় পায়। মনে হয় যেন শুনশান বাড়িটার ভেতর থেকে লুকিয়ে লুকিয়ে অশরীরীরা নিঃশব্দে লক্ষ্য রাখে অনুপ্রবেশকারীর ওপর। এই অঞ্চলে রাতের বেলা মানুষের প্রবেশ একেবারেই নাপসন্দ।
এই মুহূর্তে অন্ধকারের মধ্যেও মনে হলো ছায়ামূর্তির আবির্ভাবে কারা যেন ভাঙা থামের আড়ালে লুকিয়ে পড়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল আগন্তুকের দিকে। তবে ছায়ামূর্তির দিকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় অবয়বটা একটা পুরুষ মানুষের। কিন্তু কি হেতু তার এই স্থানে আগমন? মৃত্যুর ভয় নেই নাকি? বাইরে থেকে ছায়ামূর্তিকে নির্ভয় বলে মনে হলেও ভিতরে ভিতরে সে ভীষণ অস্থির। নিতান্ত পেটের দায়ে পড়ে তার এখানে আসা। অবশ্য শুধু পেটের দায়ে বললে কথাটা ভুল হবে। তার মনের মধ্যে লোভ বাসা বেঁধেছে, কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। লোভ মনের দখল করে নিয়েছে। অনিয়ন্ত্রিত মনের বাসনা চরিতার্থ করবার জন্যই আজ তার নিশি অভিযান। ছায়ামূর্তি ধীর পায়ে এগিয়ে গেল সেই প্রায় ধ্বংস হয়ে যাওয়া জমিদার বাড়িটার দিকে। কালের করাল গ্রাসে বাড়ির দরজা জানালার অধিকাংশরই অস্তিত্ব নেই, কিন্তু ভিতরে কিছু দরজা এখনো ঠিকঠাকই আছে। এর আগেও বেশ কয়েকবার দিনের আলোয় সেখানে এসেছিল। জায়গাটা সে চেনে, তবুও এ গহীন রাতের অদ্ভুত পরিবেশ তাকে শিহরিত করে তুলেছে। দুরু দুরু বুক উত্তেজনায় দ্রুত ওঠানামা করছে। জমিদার বাড়ির বিশাল ধ্বংসস্তূপ এলাকা অচেনা লোকের পক্ষে গোলক ধাঁধার মতো, কিন্তু লোকটা পায়ে পায়ে এগিয়ে চলল একটা নির্দিষ্ট ঘরের উদ্দেশ্যে। আগন্তুক লোকটার প্রতিটি পদক্ষেপের সঙ্গে একদল ছায়া তার পিছু নিল। সুবিশাল চত্বরের এই গলি সেই গলি ঘুরে একটা পুরনো দরজার সামনে দাঁড়িয়ে লোকটা হাত দিয়ে বেশ জোরে ঠেলা দিল। ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে এক ঝাঁক বাদুর ডানা ঝাপটাতে ঝাপটাতে দরজা দিয়ে বেরিয়ে গেল। বাইরে একদল শিয়ালের বিকট উল্লাস ধ্বনি শোনা গেল। লোকটার বুকটা মুহূর্তের জন্য ভয়ে কেঁপে উঠল, কিন্তু দ্রুত ভয়টাকে কাটিয়ে উঠল লোকটা। বহুমূল্য কিছু পাওয়ার জেদটা চেপে বসল তার মাথায়। এই মৃত্যুপুরীতে আরো কোথাও যেন দরজাগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলতে আর বন্ধ হতে থাকল। পরপর দরজা খোলা আর বন্ধের ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ ক্রমে লোকটার কাছে সহনীয় হয়ে উঠল। আর ভয় পেল না সে। ঝোলা থেকে একটা মোমবাতি বার করে জ্বালিয়ে নিল। এতক্ষণ কেন যে আলো জ্বালায়নি কে জানে। বেশ কতগুলো ভাঙা দরজা পেরিয়ে লোকটা পৌঁছলো একটা প্রশস্ত হল ঘরে। অতীতে হয়তো এই ঘরটা বৈঠকখানা হিসেবে ব্যবহৃত হতো। হয়তো এই ঘরের জৌলুস আগত অতিথি অভ্যাগতদের দৃষ্টি আকর্ষণ করত, কিন্তু এখন সে ঘরের দুর্দশা অবর্ণনীয়। একপাশে জমিদার বংশের পূর্বপুরুষদের নষ্ট হওয়া তৈলচিত্রগুলো লণ্ডভণ্ড হয়ে পড়েছিল, অন্যদিকে ভাঙাচোরা নানান ধরনের মূর্তি রাখা ছিল। মোমবাতির কম্পিত আলোয় ভাঙা চাঙর ডিঙিয়ে লোকটা একটা অর্ধনগ্ন নারী মূর্তির সামনে এসে দাঁড়ালো। মূর্তিটাকে বাম দিকে কয়েক পাক ঘোরাতেই খুলে গেল। সিঁড়ির নিচে গোপন একটি দরজা। এইবার লোকটি সঙ্গে থাকা মোমবাতিটা সামনে বাড়িয়ে ধরে হলদেটে আলোয় ভিতরের অংশের চোখ বোলালো। তারপর খুব সন্তর্পণে এগিয়ে গেল। ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে নিচের অতলের দিকে। লোকটা নিচে নামতে লাগলো। যতই সে অগ্রসর হতে থাকলো, মোমবাতির আবছা আলোয় উদ্ভাসিত হয়ে উঠতে থাকলো গোপন কক্ষের চারিপাশ। অনেকটা নিচে নামার পর লোকটা থামল। পাতালপুরীর যে কক্ষের মধ্যে লোকটা উপস্থিত হলো সেটা বেশ বড়। চারিদিকের দেওয়ালে হরেক রকম আঁকি বুকি, মন্ত্রের লিখন। বহু জায়গায় পলেস্তারা খসে পড়ছে। দেওয়ালের গায়ে বহু দিনের লেখাগুলো বিবর্ণ হয়েছে। অপরিচ্ছন্ন পরিবেশে বিশ্রী বোঁটকা গন্ধ। সেই গন্ধ নাকে ঢুকলে পেট থেকে অন্নপ্রাশনের ভাতও মনে হয় বমি হয়ে উঠে আসবে। মোমবাতিটা ঘুরিয়ে ধরতেই সামনের দেওয়ালের একেবারে সামনে একটা প্রস্তর মূর্তি দেখা গেল। বিভৎস ভয়ঙ্কর পিশাচিনীর মূর্তি দেখে গায়ের রোম খাড়া হয়ে যাওয়ার উপক্রম হয়।
লকলকে বিরাট জিহ্বা, ধারালো সদন্তগুলো কুৎসিত মুখমণ্ডলকে আরো নৃশংস করে তুলেছে। মাটির নিচে গুপ্ত কক্ষ তৈরি করাটা পুরনো যুগের জমিদারদের একটা বৈশিষ্ট্য ছিল বটে, তবে এই আগন্তুক লোকটি এই গুপ্ত কক্ষের সন্ধান জানল কিভাবে, আর কেনই বা প্রাণের মায়া তুচ্ছ করে মৃত্যু পুরীতে আসবে? গুপ্তধনের লোভে? মোমবাতির মেড়মেড়ে আলো এখন আগন্তুকের মুখে এসে পড়েছে। লোকটি জগদীশপুর গ্রামেরই বাসিন্দা। এর নাম বসন্ত পাল। গ্রামে গ্রামে ঘুরে লোহা ভাঙা, টিন ভাঙা সংগ্রহ করে আড়তে দিয়ে আসে। তাতে যা যৎসামান্য পায় তার সবটাই মদের আর জুয়ার নেশায় উড়িয়ে দেয়। জুয়ায় জিতে বড়লোক হয়ে যাবে, এই তার মনের আশা। বিয়ে থা করেনি, তাই তার কোনো পিছু টান নেই। একটা দিন দুপুরে সেই পরিত্যক্ত জমিদার বাড়ির মহলে এসেছিল দামি দামি জিনিসের খোঁজে। তখনই সে হাতে পায় সুদৃশ্য রং করা একটা বাক্স। ধ্বংসস্তূপের ভিতরে আটকে থাকায় সেটি তখনও অটুট ছিল। অদম্য কৌতূহল নিয়ে তালাবন্ধ বাক্সটা নিয়ে এসে বাড়ি ফেরে। বাড়ি এসে বাক্সটার তালা ভেঙে ফেলে, কিন্তু দামে কিছুই যে ভেতর থেকে যায়নি। কেবল একটা ভাঁজ করা পাণ্ডুলিপি আর একটা কাগজ আর নিরেট মসৃণ ডিম্বাকার পাথর পায় সে। কাগজের উপর বাংলাতে লেখা ছিল। একটু আধটু পড়তে পারত সে। এক নিঃশ্বাসে পড়ে ফেলল লেখাটা। আমার সমস্ত সম্পদ পাতালপুরীর পেতিনী পেশাচিনীদের হাতে সমর্পণ করলাম। যে ডামরতন্ত্রের তন্ত্রক্রিয়ার মাধ্যমে পিশাচিনীদের আহ্বান জানিয়ে তাদের জাগিয়ে তুলতে সক্ষম হবে, সেই পাবে আমার গুপ্ত সম্পদের ঠিকানা। পিশাচিনীদের সহায়তায় সে সমস্ত সম্পত্তির মালিক হবে। তন্ত্রক্রিয়ার সমস্ত পাণ্ডুলিপির মধ্যে আছে নিজে জমিদার দর্পনারায়ণ চৌধুরীর সই। এটুকু পরেই লোভে চোখগুলো চকচক করে উঠেছিল বসন্ত পালের। লোকমুখে প্রচারিত ছিল জমিদার বাড়ির গুপ্তধনের কথাটা, কিন্তু আজ পর্যন্ত কেউ তার সন্ধান পায়নি। সেই গুপ্তধন খুঁজে পাওয়ার পাণ্ডুলিপি আজ বসন্তের কাছে। সে পাণ্ডুলিপিটা খুব সাবধানে ভাঁজ খুলে মন্ত্রের অংশটা আবারও পড়ছিল। অনেক কিছু পুঙ্খানুপুঙ্খভাবে লেখা পাণ্ডুলিপির মধ্যে। পাণ্ডুলিপিতে উল্লেখ ছিল যে তন্ত্রক্রিয়া অমাবস্যা তিথির অন্ধকারে সম্পন্ন করতে হবে। তাই আজ বসন্ত পাল এই ভৌতিক জমিদার বাড়িতে এসেছে সেই বিশেষ তন্ত্রক্রিয়ার সাহায্যে পিশাচিনীদের জাগ্রত করে গুপ্তধনের হদিশ জানার জন্য। পাণ্ডুলিপিতে নির্দেশ ছিল এই বিশেষ গুপ্তকক্ষেই তন্ত্র সাধনা করতে হবে। এই গুপ্তকক্ষে কিভাবে আসতে হবে তার সম্পূর্ণ বিবরণ কাগজের উল্টো পিঠে লেখা ছিল। বসন্ত আগে সে জায়গাটা দেখে গিয়েছিল, লক্ষ্য করেছিল এখানে আগে থেকেই বেশ কয়েকটি নরকরটি সহ বিভিন্ন দ্রব্যাদি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চারিদিকে শুকনো রক্তের দাগ। আজ বসন্ত সাধনায় বসার প্রয়োজনীয় সামগ্রী উপকরণ একটা ঝোলার মধ্যে এনেছিল। আরও কয়েকটি বাতি জ্বালিয়ে সে পিশাচিনীর মূর্তির সামনে বসে পড়ল। মসৃণ ডিম্বাকৃতি পাথর পিশাচিনী মূর্তির বুকের মধ্যে রাখল। ঝোলা থেকে বের করা উপকরণগুলোর মধ্যে একটি মৃত কালো বেড়ালও ছিল। শুকনো কিছু কাঠ সাজিয়ে যজ্ঞকুণ্ড তৈরি করে অগ্নিসংযোগ করল বসন্ত। পাশেই রাখল মৃত কালো বেড়ালের শব, ছাগলের নাড়িভুড়ি, ইতর প্রাণীর বিষ্ঠা, মদের পাত্র প্রভৃতি নানান উপাচার। পাণ্ডুলিপিতে উল্লিখিত সমস্ত কথা, আচার আচরণগুলো পালন করতে থাকলো বসন্ত। একসময় মন্ত্র পড়তে শুরু হলো পিশাচিনীর জাগরণ। ওং হ্রিং 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 নং হ্রিং নরকবাসিনী প্রেতাত্মায় জাগৃতিং। ভূত ডামরতন্ত্রের মন্ত্রগুলো যতই উচ্চারিত হতে লাগলো ততই কক্ষের পরিবেশ বদলে যেতে শুরু করলো। যেন নরকের বাসিন্দারা বসন্তকে ঘিরে ধরে তাণ্ডব নৃত্য করে চলল। এমনিতে যজ্ঞের আগুনে ধোঁয়ায় ঘর ভরে যাওয়ার কথা, কিন্তু কি এক অদ্ভুত কারণে ধোঁয়া মিলিয়ে যেতে থাকলো। যদিও বসন্ত পালের তান্ত্রিক ক্রিয়ার ফলাফল সম্বন্ধে সম্যক ধারণা ছিল না,
কেবলমাত্র ধনসম্পত্তির মোহে সে এই কাজে লিপ্ত হয়েছিল। অপটু হাতে সমস্ত উপাচার পালন করছিল সে। বসন্তের মনে এক অদ্ভুত অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। বাহ্যিক জ্ঞান প্রায় লুপ্ত হয়েছিল তার, কিন্তু পাণ্ডুলিপির মন্ত্র বৃথা গেল না। সাধনার শেষ পর্যায়ে সাধক নিজের বুকের রক্ত মৃত বিড়ালের মুখে ঢালবার নির্দেশ দেওয়া হয়েছিল। বসন্ত জোরে মন্ত্র পড়তে পড়তে একটা শানিত ছুরি দিয়ে বুকের কাছের খানিকটা অংশ কেটে চিড়ে ফেলল। গলগল করে রক্ত বেরিয়ে এলো ক্ষত স্থান দিয়ে। যন্ত্রণায় মুখ কুঁচকে গেল বসন্তের। মুখ চাপা দিয়ে গোঙানির আওয়াজ বেরিয়ে এলো। দাঁতে দাঁত চেপে কোনো মতে সহ্য করলো ব্যথাটা। তারপর পাত্রে সংগৃহীত রক্তটা মৃত কালো বিড়ালের মুখে ঢালতে লাগলো সে। আর সঙ্গে সঙ্গে অলৌকিক কাণ্ড ঘটে গেল। মৃত বিড়াল জীবন্ত হয়ে উঠল, ম্যাও ম্যাও করে ডেকে উঠল। বিড়ালের চোখগুলো ভীষণ ভয়ঙ্কর লাগছিল। বসন্তের ভিড়মি খাওয়ার অবস্থা। তারপর কালো বিড়ালটা লাফিয়ে উঠে প্রস্তর মূর্তির দিকে মিলিয়ে গেল। প্রস্তর মূর্তির বুকের মাঝে রাখা ডিম্বাকৃতি পাথরটা লাল আভায় জ্বলে উঠল। মূর্তির চোখগুলোতে আগুন জ্বলতে লাগলো। বসন্ত পাল ভ্যাবাচাকা খেয়ে গেল। কি হচ্ছে কি তার সাথে? কিছুই মাথায় ঢুকছিল না তার। উৎকট গন্ধটা চরম পর্যায়ে পৌঁছেছে। আশেপাশে নরকের বাসিন্দাদের দাপাদাপি, সব মিলিয়ে অসহ্য অসহায় অবস্থা বসন্তে। হঠাৎ মেলি গলায় একটা বিকট হাসির শব্দে তার পিলে চমকে গেল। সেই কক্ষের মধ্যে কালো ধোঁয়ায় কুণ্ডুলি পাকিয়ে একটা অবয়ব তৈরি হতে লাগলো। ধীরে ধীরে ভয়ঙ্কর পিশাচিনীর রূপ সেই অবয়বটা বসন্তের সামনে এসে দাঁড়ালো। বসন্ত বুঝতে পারল সাধনা সফল হয়েছে, কিন্তু পিশাচিনীর সামনে দাঁড়াতে তার হাঁটু কাঁপছিল। বসন্তের গলা শুকিয়ে এসেছে। বসন্ত কোনো ক্রমে ঢোক গিলে বলল, পিশাচিনী, আমি তোমাকে যজ্ঞের মাধ্যমে আহ্বান করেছি, আমাকে গুপ্তধনের সন্ধান জানাও। পিশাচিনী কথাটা শুনে বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর বলল, গুপ্তধনের সন্ধান পেতে হলে আগে আমার রক্ত পিপাসা মেটাতে হবে। আমার পিপাসা মিটলে তোকে সব সোনাদানা হিরে জহরত দিয়ে দেব। বসন্ত তোতলাতে তোতলাতে বলল, আমি তো আমার বুকের রক্ত দিয়ে তোমাকে জাগ্রত করেছি। পাণ্ডুলিপিতে তো সেটাই লেখা ছিল। আর কত রক্ত চাই? পিশাচিনী আবার রক্ত জল করা ভঙ্গিতে হেসে উঠল। ওটুকু রক্ত দিয়ে তুই আমার পিপাসা বাড়িয়ে দিয়েছিস। দে দে আমার রক্ত দে, মাংস দে, আমার খিদে পাচ্ছে। আমার খিদে পিপাসা মিটলে তবেই তো তুই বড় লোক হবি। না দিলে তোর রক্ত মাংস দিয়েই আমি আমার ক্ষুধা মেটাবো। আবার বিশ্রীভাবে হেসে উঠল পিশাচিনী। বসন্তের বুঝতে অসুবিধা হলো না যে ডামরতন্ত্রের সম্পর্কে ভালোভাবে না জেনে শুধুমাত্র পাণ্ডুলিপিতে উল্লিখিত মন্ত্র দ্বারা পিশাচিনীকে জাগিয়ে তুলে এসে চরম ভুল করে ফেলেছে। চরম ভুল। এখন তার নিজের প্রাণের সংকট দেখা দিয়েছে। ভিন্ন ভয়ে ঘরে দরদর করে ঘামতে লাগলো সে। বসন্ত পিশাচিনীর কাছে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। আমি তোমাকে জাগিয়েছি, দয়া করে আমায় ছেড়ে দাও। তুমি গ্রামের মধ্যে গিয়ে যত খুশি পশুর রক্ত খাও। পিশাচিনী হিসুসিয়ে বলে উঠল, দয়া? ওসব আমি কিছু বুঝি না। আমার খিদে তেষ্টা মেটানোর জন্য আমি সব কিছু করতে পারি। বসন্ত পিছিয়ে যেতে থাকলো। পিশাচিনী তখন তীব্র নখরযুক্ত হাত বাড়িয়ে হাওয়ার উপর ভর করে এগিয়ে আসছে বসন্তের দিকে। পাশ থেকে কালো কালো ছায়ার মতো অশরীরীরা যেন একসাথে হেসে উঠল। হঠাৎ পিশাচিনী ঝাঁপিয়ে পড়ল বসন্তের ওপর। ধারালো নখ দিয়ে ফালা ফালা করে ছিঁড়ে ফেলল বসন্তের শরীর। গগন বিদারী চিৎকারে নিশীথের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। পিশাচিনী বসন্তের শরীরে মুখ ডুবিয়ে রক্ত চুষে খেতে লাগলো। তার মুখের দুপাশ দিয়ে অঝোর ধারায় রক্ত গড়িয়ে পড়তে লাগলো। পিশাচিনীর তীব্র হুঙ্কার আর হাসিতে মর্তলোকের জমিদার বাড়িতে নরকের পরিবেশ সৃষ্টি হলো।
আজ রবিবার, আমাদের ছুটির দিনে বাড়িতে সাধারণত ভালো মন্দ রান্না করে আমরা খাওয়া দাওয়া করি। আমার ইচ্ছা হলো ঠাকুরমশাইকে একদিন ইলিশ মাছ খাওয়াবো। কয়েকদিন পরে আমি আর কিশোরী সেন দুজনেই ঠিক করলাম ঠাকুরমশাইকে চমকে দেব। এখন শ্রাবণ মাসের প্রথম সপ্তাহ, ভরা বর্ষাকাল, সেই সঙ্গে ইলিশেরও ভরা মৌসুম চলছে। তাই দুজনে মিলে ঠিক করলাম পরবর্তী ছুটির দিনে সকাল সকাল বাজার থেকে একটা বড় দেখে ইলিশ মাছ কিনে ঠাকুরমশাইয়ের বাড়িতে হানা দেব। ইলিশ মাছ নিয়ে আমাদের অকস্মাৎ আগমনে ঠাকুরমশাই নিশ্চিতভাবে একসাথে বিস্মিত আর আনন্দিত হবে। গত কয়েকদিনে নিম্নচাপ চলছে, তার জেরে আজ সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তবে আকাশের বুক চিরে বিদ্যুৎ ঝলসে উঠছে না। আকাশে কালো মেঘের মতো মেঘগুলোর জমায়েত দেখে বুঝলাম এক্ষুনি এ বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। অগত্যা ছাতা মাথায় বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিশোরীকে বলা ছিল বাজারে দেখা করার কথা। দেখলাম কিশোরী মাছ বাজারের সামনে দাঁড়িয়ে আছে। পূর্ব পরিকল্পনা মতো আমরা বেশ বড় সড়ো গোছের একটা ইলিশ মাছ নিয়ে হাজির হলাম মঠ লেনে, আমাদের প্রিয় ঠাকুরমশাই তারানাথ চক্রবর্তীর বাড়ি। তার বাড়িতে ঢোকার আগেই আমরা অবশ্য বেশ খানিকটা রাবড়ি আর পাসিং শোয়ের প্যাকেট কিনে নিতে ভুললাম না। ঠাকুরমশাইয়ের বাড়িতে হাজির হয়ে দরজায় টোকা দিলাম। অবিরাম বাড়ি বর্ষণ করে তখনও বরুণদেব ক্ষান্ত হননি, তাই ছাতা মাথায় ধরে অপেক্ষা করতে লাগলাম। চারি এসে দরজা খুলে আমাদের দেখে অবাক হয়ে গেল। আমি রাবড়ির হাঁড়ি আর ইলিশ মাছটা চারির হাতে হস্তান্তর করতে করতে বললাম, এই নাও চারিমা, এগুলো রাখো। চারি বলল, এসবের আবার কি দরকার ছিল কাকাবাবু? আমি মুচকি হাসলাম। কিশোরীও পাশে দাঁড়িয়ে মৃদু হাসছিল। আমাদের হাসিতে আমাদের মনের সন্তুষ্টি প্রকাশ পাচ্ছিল। ততক্ষণে ঠাকুরমশাই বসবার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন। আমাদের সাদর অভ্যর্থনা জানিয়ে বললেন, আরে এসো এসো, তোমরা ভিতরে এসো, বসো। চারি বলল, দেখো বাবা, কাকাবাবুদের কাণ্ডটা একবার দেখো। পেল্লায় সাইজের ইলিশ মাছ আর রাবড়ি নিয়ে এসেছেন। ঠাকুরমশাই বললেন, ভালোবেসে এনেছে যখন, তখন বেশ জম্পেশ করে রান্না কর দেখি। বিভূতি আর কিশোরী আজ দুপুরে আমার বাড়ির আতিথ্য গ্রহণ করবে। আজ ওদের আনা ইলিশ দিয়ে বর্ষার দুপুরে মধ্যাহ্ন ভোজটা জমে উঠুক একদম। আমরা নির্দ্বিধায় সানন্দে আতিথ্য গ্রহণ করলাম। কাকাবাবু, আপনারাই এবার বলুন তো, ইলিশ মাছের কোন পদটা রান্না করব? কোনটা খেতে মন চাইছে? ঠাকুরমশাই এক গাল হেসে বললেন, আচ্ছা বেশ বেশ, তাহলে এক কাজ কর, আজ ভরা বর্ষায় খিচুড়ি রান্না কর, তার সঙ্গে শাক ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা, আর হ্যাঁ পাঁপড় ভাজা কর। কি কিশোরী, ভালো হবে তো? কিশোরী বলল, আগের দিন বৃষ্টিতে ভিজে আমার গলাটা একদম ধরে গেছে জানেন তো, কিন্তু এই খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা ও বিভূতি দারুণ জমবে কিন্তু ঠাকুরমশাই, আরাম পাবো। চারি বলল, আপনারা গল্প করুন, আমি বরং জল খাবারের ব্যবস্থা করছি। এই বলে চারি ভিতরে চলে গেল। আমরা ঠাকুরমশাইয়ের সঙ্গে গিয়ে বৈঠকখানার তক্তপোষের ওপর বসলাম। ঠাকুরমশাই বেশ আয়েশ করে আমাদের সামনে উপবিষ্ট হলেন। সেই মুহূর্তেই কিশোরী বলে উঠল, বলছি ঠাকুরমশাই, আজ আমরা অসময়ে এসে আপনার কাজের বিঘ্ন ঘটালাম না তো? আরে না না, এই বাদলার দিনে খদ্দের জোটা খুবই মুশকিল, আর যদিও বা আসে তাতে কোনো অসুবিধে হবে না। কিশোরী এবার বলল, তাহলে একটা গল্প, অতীত অভিজ্ঞতার স্মৃতি কাহিনী যদি আমাদের সঙ্গে ভাগ করে নিতেন, তাহলে সময়টা আমাদের বেশ ভালো কাটতো। কিশোরীকে এরকম ঘুরিয়ে গল্প শোনার আবদার করতে শুনে ঠাকুরমশাই স্মিত হাসলেন। আমাদের আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে সিগারেট বের করে অগ্নিসংযোগ করলেন। তারপর মহা সুখ টান মেরে ঊর্ধ্ব মুখে ধোঁয়া উদ্গীরণ করতে করতে বললেন, সে তো শোনাতেই হবে কিশোরী,
তোমাদের গল্প শোনানোর জন্য স্মৃতি রোমন্থন করতে গিয়ে ভালো খারাপ বহু অভিজ্ঞতা চোখের সামনে ভেসে ওঠে। বাস্তবে সেই সমস্ত আধ্যাত্মিক বা অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে অর্জিত জ্ঞানই আমার এখনকার জীবিকা নির্বাহের মূলধন। এরপর তিনি চোখ বুজে নিবিষ্ট চিত্তে খানিকক্ষণ বসে রইলেন। এইবার আমরা বুঝলাম যে ঘটনার কথা তিনি বলতে চলেছেন সেটাই মনে হয় মনে মনে গুছিয়ে নিচ্ছেন। এই সময় চারি এসে জল খাবার দিয়ে গেল। আমরা জল খাবার খেয়ে নিয়ে গল্প শোনার জন্য উৎসুক হয়ে উঠলাম। ঠাকুর মশাই বলতে শুরু করলেন, বুঝলে কিশোরী, মানুষের লোভ মানুষকে অমানুষে পরিণত করে। ভালো বা খারাপ কাজের তফাৎ তার কাছে তুচ্ছ হয়ে যায়। তার কৃতকর্মের ফল কি হতে পারে সেই ধারণাটা তার থাকে না, আর সেই দুষ্কর্মের কুফল নিরীহ মানুষদেরকেও ভোগ করতে হয়। সেই রকমই একটা ঘটনার কথা আজ তোমাদের আমি শোনাব। আমি ভবঘুরে জীবনে বহু জায়গায় তন্ত্র সাধনার সান্নিধ্য লাভের আশায় ঘুরেছি। অনেক সময় বহু জ্ঞানী গুণী মহাত্মাদের সাহচর্যে নিজেকে সমৃদ্ধ করেছি। তন্ত্র সম্পর্কে যতটুকু সম্ভব জ্ঞান আহরণের প্রচেষ্টা চালিয়ে গেছি। আবার এমনও হয়েছে যে নিম্ন শ্রেণীর তান্ত্রিকের হাতে পড়ে জীবন বাজি রাখতে হয়েছে। যদিও আমার আরাধ্যা দেবী কিংবা কাল ভৈরবের আশীর্বাদে প্রতিবারই আমি রক্ষা পেয়েছি। সেইবার আমি ট্রেনে গাজলডোবা থেকে গোপীগঞ্জ ফেরার সময় সমস্যায় পড়লাম। সেনের ডাঙ্গা স্টেশনের কাছে এসে ট্রেনটা দাঁড়িয়ে পড়ল। খবর নিয়ে জানতে পারলাম কোথায় যেন রেল লাইনের ফাটল দেখা গেছে। যতক্ষণ না সারানো হয় ততক্ষণ যাওয়ার কোনো উপায় নেই। প্রায় ঘণ্টাখানেক বসার পরও যখন ট্রেন ছাড়ল না, তখন ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে দাঁড়ালাম। পাশের একটা নলকূপ থেকে আঁচলা ভরে জল খেলাম। তখন বেলা শেষের আলো পশ্চিম দিগন্তে শেষ চিহ্ন রেখে বিদায় নেওয়ার তোড়জোড় করছিল। ঘন কালো তমসা আলোর স্থান দখলের প্রস্তুতি নিচ্ছিল। আরও খানিকক্ষণ অপেক্ষা করার পর স্টেশনের একদিকে একটা বাঁধানো বসার জায়গায় বসে পড়লাম। ট্রেনের প্রায় বেশিরভাগ যাত্রী ট্রেন থেকে নেমে অন্য রাস্তায় যাওয়ার চেষ্টা করছিল। খবর পাওয়া গেল আজ আর ট্রেন ছাড়বে না। অগত্যা উপায়ান্তর না দেখে স্টেশনেই রাতটা কাটিয়ে দেব ভাবলাম। কিছু সময়ের মধ্যেই স্টেশন চত্বর পুরো খালি হয়ে গেল। তখন বিজলি বাতির ব্যবস্থা ছিল না। স্টেশন মাস্টারের ঘর থেকে ভেসে আসা হ্যারিকেনের মৃদু আলোর ছটা গাঢ় অন্ধকারকে পুরোপুরিভাবে সরিয়ে ফেলতে পারেনি। দরজার ফাঁক দিয়ে খানিকটা আলো এসে পড়ছিল আমার গায়ে। সেই ম্লান আলোয় বসে রইলাম। সহসা খসখস একটা শব্দে কারো যেন উপস্থিতি আমি টের পেলাম। আমি গলা খাঁকারি দিয়ে বললাম, কে তুমি? অন্ধকারের ভিতর থেকে উত্তর ভেসে এলো, আগে আমি কানাই। আমি তাকে বললাম, এসো, এদিকে এসে বসো। কণ্ঠস্বর লক্ষ্য করে লোকটা আধো অন্ধকারে হাতড়ে হাতড়ে আমার কাছে এলো। আমার পাশে এসে বসল। আধো অন্ধকারে আন্দাজ করলাম লোকটির গড়ন রোগাটে, শুকনো উস্কো খুস্কো চুল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ট্রেন আটকে পড়ায় বাড়ি যেতে পারোনি বুঝি? তা বাড়ি কোথায় তোমার? কানাই নামের লোকটি বলল, না গো কর্তা, আসলে ট্রেন আটকে পড়ার জন্যই সমস্যা হয়নি। আমি জগদীশপুর গ্রামের বাসিন্দা। আমি তো এই স্টেশনেই নামতুম। আমার গ্রামে যেতে হলে এখান থেকে পূব বরাবর বেশ খানিকটা হেঁটে যেতে হবে। তারপর বাঁদিকের মাঠটা পেরিয়ে গিয়ে একটা নদী পার হতে হবে। কিন্তু সন্ধ্যের পর এখন সেটা খেয়াঘাটের নৌকো পারাপার বন্ধ হয়ে যায়। তাছাড়াও আরও একটা কারণ আছে যার জন্যেই রাতের বেলা গ্রামের মধ্যেই যাওয়া যায় না। সেই জন্যে আজ আমি আর গ্রামে ফিরতে পারবো নি। তাই ভাবলুম এই স্টেশনে রাত কাটিয়ে দিই, কাল ভোর ভোর বেরিয়ে পড়ব। তা আপনি কে কর্তা? তার গলায় ভয়ের ভাব স্পষ্ট।
আমি বেশ বুঝতে পারছিলাম যে সে বড় বিপদের মধ্যে আছে। আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। মনের ইচ্ছে মতো অজানা অচেনা জায়গায় ঘুরে বেড়িয়ে নানান অভিজ্ঞতা সঞ্চয় করি। তা তোমার গ্রামে না ফেরার অন্য কারণটা কি? কানাই বলল, আমাদের গ্রামের উপর ভীষণ বিপদ ঘনিয়ে এসেছে গো কর্তা। রাতের বেলা ভয়ঙ্কর এক পিশাচিনী গ্রামের মানুষদের নৃশংসভাবে হত্যা করিতেছে। সূর্য ডোবার পর কেউ আর নিজের ঘরের বাইরে পা রাখে না। যে সাহস দেখিয়ে বাইরে বেরিয়েছে তার পরের দিন তার ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গিয়েছে গ্রামের রাস্তায়। ওই জন্যই সন্ধে নামার আগেই এই খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। তার কথায় এবার আমি একটু নড়ে চড়ে বসলাম। বললাম, তা কতদিন এই উৎপাত শুরু হয়েছে? এর জন্য কোনো ব্যবস্থা নেয়নি গ্রামবাসীরা? কানাই বলল, মাসখানেকের উপর হতে চলল এই উৎপাত শুরু হয়েছে গো কর্তা। পিশাচিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গ্রামের লোকেরা ছোট বড় অনেক ভূতের ওঝা তান্ত্রিকের সাহায্য নিয়েছিল, কিন্তু সবাই ব্যর্থ হয়ে ভয়ে পালাতে বাধ্য হয়েছে। তবে শেষে যে তান্ত্রিক এসেছিলেন তার বড়ই মর্মান্তিক পরিণতি হয়েছিল। আমি বললাম, কি হয়েছিল তার? কানাই বলল, পিশাচিনীর হাতে বীভৎসভাবে মৃত্যু হয়েছিল তার। তারপর থেকে কোনো তান্ত্রিক আমাদের গ্রামে যেতে চায় না। প্রচণ্ড ভয়ের মধ্যে আছি আমরা কর্তা। আমি আজকেও মোড়ল মশাইয়ের নির্দেশে এক তান্ত্রিক বাবার সঙ্গে দেখা করি তাকে গ্রামে আনতে গিয়েছিলুম, কিন্তু তিনি রাজি হলেন না। কি যে করব কর্তা বুঝতে পারছি না। আমি বললাম, তোমার যদি আপত্তি না থাকে তাহলে আগামীকাল সকালে আমি যাব তোমার সঙ্গে। কানাই বিস্মিত হলো, আমার দিকে ভালোভাবে তাকালো। আমার পরনে তখন সাধারণ বেশভূষা, বেশ লম্বা দাড়ি গোঁপ আছে বটে, তবে তান্ত্রিকের মতো লাল কিংবা গেরুয়া বসন পরিহিত ছিলাম না। সেই কারণেই কানাই আশ্চর্য হয়ে বলল, আমাদের গ্রামের বিপদের কথা শুনে সকলেই মুখ ফিরিয়ে পালাতে চায়, আর আপনি নিজেই সেখানে যেতে চাইছেন। আমি বললাম, দেখো কানাই, অলৌকিক অতিলৌকিক বা অপার্থিব ঘটনা সম্বন্ধে জানার আগ্রহ আমার চিরদিনের। এ পর্যন্ত যা জ্ঞান অর্জন করেছি তার উপযুক্ত ব্যবহার করে মানুষের বিপদে পাশে থাকাটাই আমার আদর্শ। তাতে যদি আমাকে চরম ক্ষতির মাসুল গুনতে হয়, আমি তবুও পিছপা হব না। আমার কথা শুনে কানাই যেন বুকে বল পেল। কানাই বলল, ভূষণ তান্ত্রিক, এই ভূষণ তান্ত্রিক আমাদের বিপদের কথা জেনেও আমাদের আকুল প্রার্থনায় সাড়া দিলেন নে। তিনি রাজি না হওয়ায় দুর্ভাবনায় অস্থির হচ্ছিলুম। ভগবানের অসীম কৃপায় আপনার দেখা পেয়েছি। এখন আপনার কথায় মনে সামান্য আশার আলো দেখতে পাচ্ছি। ঝোলা থেকে খানিকটা চিঁড়ে আর গুড় বের করে আমি আর কানাই ভাগাভাগি করে খেয়ে নিলাম। তারপর পাশের নলকূপ থেকে জল খেয়ে স্টেশনের বেঞ্চিতে শুয়ে পড়লাম। পরদিন ভোরবেলা উঠেই আমরা জগদীশপুর গ্রামের দিকে রওনা দিলাম। সময়টা ছিল বর্ষাকাল। আকাশ ভরা এক রাশ কালো মেঘের আনাগোনা চলছিল। খানিকটা হেঁটে আমরা নদীর পাড়ে এসে পৌঁছালাম। বর্ষায় নদীর জল পরিপূর্ণ। ঘোলা জল ভরা নদী যেন ফুঁসছে। কিছুদিন পরেই হয়তো গাঙের জল দুকুল প্লাবিত করে দেবে, আর সেই প্লাবনে মানুষের মধ্যে হাহাকার পড়ে যাবে। আবার পরবর্তীকালে এই নদী মানুষের বাঁচার রসদ যোগাবে। এইসব চিন্তা করতে করতে নদীর পাড়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম। খানিক পর একটি নৌকায় আমরা উঠে বসে নদী পার হতে লাগলাম। নৌকার মাঝি পরাণ মণ্ডল কানাইকে বলল, তুই তো ভূষণ তান্ত্রিককে আনতে গিয়েছিলি, কই তিনি তো এলেন নে? ইনি কি তার পাঠানো লোক নাকি? কানাই বলল, না গো কাকা, ভূষণ তান্ত্রিক আমার সাথে আসতে অস্বীকার করলেন। আর ইনি হলেন আমাদের ঠাকুর মশাই। আমাদের বিপদের কথা শুনে নিজে থেকেই আমাদের সাহায্য করতে এগিয়ে এলেন। পরাণ মাঝি কৃতজ্ঞ দৃষ্টিতে আমার দিকে তাকালো। পরাণ মণ্ডল আবার বলল, এদিকে খবর শুনেছিস? গতকাল রাতে গ্রামের আর একটা মানুষ পিশাচিনীর শিকার হয়েছে।
পেটের নাড়ি ভুড়ি একেবারে সিনে নিছে গা, সে দৃশ্য চোখে দেখা যায় না। কানাই আফসোস করে বলল, এমনি করেই অকালে সবাইকে মরতে হবে গো কাকা, সবাইকে মরতে হবে, সবই ভবিতব্য। কানাই আর পরাণ মণ্ডল দুজনেই বিমর্ষ হয়ে পড়ল। নৌকার ভিতরে আরও কিছু লোক ছিল, তারাও এই খবর শুনে আতঙ্কিত হয়ে উঠল। জগদীশপুর গ্রামের লোকালয়ে যখন পৌঁছালাম তখন আকাশের মেঘ কেটে গেছে, অস্পষ্ট রোদ এসে পড়েছিল সবুজ গাছগাছালিতে। একটু এগিয়ে লক্ষ্য করলাম গাব গাছের নিচে বাঁশের বাঁখারি দিয়ে বানানো মাচার উপর কিছু মানুষের জটলা। নিজেদের মধ্যেই গত রাতের ঘটে যাওয়া মৃত্যু সম্পর্কে আলোচনা করছিল। আমাদের এগিয়ে আসতে দেখে জটলার মধ্যে থেকে একজন বয়স্ক লোক প্রশ্ন করল, কিরে কানাই, ভূষণতান্ত্রিক কোথায়? আর তোর সঙ্গে ইনি কে? কানাই বলল, ওই ভয়ানক পিশাচিনীর মোকাবিলা করতে ভূষণতান্ত্রিক সরাসরি বারণ করে দিয়েছে। বলেছেন শক্তিশালী প্রেতাত্মার সঙ্গে যুদ্ধ করার অর্থ মৃত্যু ছাড়া আর কিছুই নয়, তাই তিনি আসবেন না। কানাই আমার পরিচয় দেওয়ার আগেই আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী, আমি একজন খুব সাধারণ মানুষ, তবে এই পিশাচিনীর মোকাবিলা করতে আমি প্রস্তুত। বিভিন্ন সময় সাধু সন্তদের সান্নিধ্যে তন্ত্র সাধনার অল্প কিছু বিদ্যা আমি আয়ত্ত করেছি, আর মানুষের হিতার্থে আমি সেগুলোই প্রয়োগ করতে চাই। আর প্রাণের মায়া, সেটা আমার নেই। আমার কথাগুলো শুনে গ্রামবাসীরা খুব একটা আশ্বস্ত হলেন না। বয়স্ক ভদ্রলোক বললেন, আমি হলাম শঙ্কর বারুই, এই গ্রামের মোড়ল। আপনি একজন ব্রাহ্মণ মানুষ, সেই জন্য আপনাকে ঠাকুরমশাই বলে সম্বোধন করছি। আসলে কি জানেন ঠাকুরমশাই, আমাদের মঙ্গলের জন্য আপনি নিজের প্রাণের মায়া ত্যাগ করে এসেছেন ঠিকই, এবং তার জন্য আমরা কৃতজ্ঞ, কিন্তু এইরকম একজন ভয়ঙ্কর অপশক্তির বিরুদ্ধে লড়াই করা তো সহজ কথা নয়। আগেরবারও শিবনাথতান্ত্রিক অশুভ শক্তির সঙ্গে লড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন। ভূষণতান্ত্রিক ভয়ে পিশাচিনীর মুখোমুখি হতে চাইছেন না, তাই জেনে শুনে আপনাকে বিপদের মধ্যে ফেলতে বিবেক দংশন অনুভব করছি। আমাকে নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। এর আগেও আমি বহু অশুভ অশরীরীর বিরুদ্ধে লড়াই করেছি। পিশাচিনীর প্রতি রাতের হত্যালীলাটা থামাতেই হবে। এমন সময় রাস্তা দিয়ে গত রাতের মৃত লোকটিকে শ্মশানে দাহ কার্যের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। মৃত্যু শব্দটা শুনলেই যেন বুকে ভারী হাতুড়ির আঘাত পড়ে। মানুষের সঙ্গে মানুষের তথা পৃথিবীর সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। মৃত্যু মানে ইহলোক ছেড়ে পরলোকে চির বিদায় নেওয়া। মৃত লোকটির স্ত্রীর ডাক ছেড়ে কেঁদে ওঠা, কিংবা তার ছোট শিশুটির বাবার সম্পর্কে করা অবুঝ প্রশ্নগুলো শুনে হৃদয়টা মোচড় দিয়ে ওঠে। শিশুটিকে তার মা কিভাবে বোঝাবে যে তার বাবা যেখানে গেছে সেখান থেকে আর ফিরে আসা যায় না। হরিবোল ধ্বনি দিতে দিতে সব যাত্রীরা শ্মশানের দিকে চলে গেল। অপশক্তি দ্বারা অপঘাতে মারা গেলেও মৃত ব্যক্তির দেহ সৎকারের বিশেষ প্রয়োজন। উপস্থিত গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ সব যাত্রীদের সঙ্গে যোগ দিল। গ্রামের সমগ্র আকাশে বাতাসে ভেসেছিল বিষাদের সুর। নীরবতা ভেঙে আমি বললাম, শঙ্করবাবু, ঘটনাগুলো আগাগোড়া আমাকে বলুন, তাহলে পিশাচিনী সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে আমার। শঙ্করবাবু বলতে আরম্ভ করলেন, আমাদের জগদীশপুর গ্রাম ছোট হলেও প্রকৃতির পরশ দিয়ে সাজানো। যে নদীটা পেরিয়ে এলেন ওর নাম রঞ্জনা। প্রতি বছরই বর্ষায় রঞ্জনার দুকুল ভেসে যায়, তবুও ওই নদীর উপর ভরসা করেই আমাদের চাষবাস হয়। সুখ দুঃখের মাঝে আমরা ভালোভাবেই দিন কাটাচ্ছিলাম। মাসখানেক আগে এক মধ্যরাতে তীব্র আর্তনাদ শুনে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায়। গগনবিদারী সেই তীব্র হুঙ্কার আর ভয়ানক হাসি শুনে আমাদের প্রত্যেকের বুক ভয়ে থরথর থরথর করে কেঁপে ওঠে। সকালে উঠে দেখা যায় গ্রামের রাস্তায় পড়ে আছে একজনের ছিন্ন ভিন্ন মৃতদেহ। যার মৃতদেহ পাওয়া গিয়েছিল সে ছিল গরিব লোক। লোহা ভাঙা, টিন ভাঙা এসব কেনাবেচা করেই তার জীবিকা নির্বাহ হতো।
সেই নৃশংস হত্যালীলা দেখে সকলের বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল। মৃতদেহ থেকে কে যেন শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছিল। শরীর থেকে খুবলে মাংস ছিঁড়ে নেওয়া হয়েছিল, পেটের নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসেছিল। এসব দেখে শুনে আমরা আতঙ্কিত হয়ে গ্রামের পুরোহিতের কাছে গিয়েছিলাম। পুরোহিত মশাই বললেন, যাগযজ্ঞ দ্বারা দোষ কাটাতে হবে। কোনো এক ভীষণ অপশক্তির জাগরণের জন্যই নাকি এই ঘটনা ঘটেছে। সকলে মিলে সিদ্ধান্ত হলো পরের দিনই যজ্ঞ হবে। সেই মতো আয়োজনও শুরু হলো। কিন্তু সেদিন রাতেই ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। পরের দিন সকালে পুরোহিত মশাইয়ের বিকৃত মৃতদেহটা পাওয়া গেল ঝোপের পাশে। প্রচণ্ড ভয় পেয়ে গেল গ্রামের অধিবাসীরা। ভীত সন্ত্রস্ত হয়ে দিন কাটতে লাগলো সবার। সাধারণ ছোটখাটো ওঝারাও ভয়ে কোনো মন্ত্রের প্রয়োগ করল না। সারাদিন তেমন কিছুই ঘটত না, কিন্তু সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে বেরোলেই তারা নিস্তার ছিল না। গ্রামের আনাচে কানাচে হঠাৎ করে পিশাচিনী ও তার দলবলের উদয় হতো। কার ভাগ্যে মৃত্যু লেখা আছে কেউ জানত না। মরণের অপেক্ষায় দিন কাটাচ্ছিলাম আমরা সবাই। কয়েকদিন পর থেকে এমন হলো যে বাড়ির বাইরে না বেরোলেও বাড়ির ভিতর থেকে টেনে নিয়ে গিয়ে পিশাচিনী তার রক্ত পিপাসা মেটাত। নিশীত রাতে তার খ্যানখ্যানে হাসির শব্দ তীক্ষ্ণ ফলার মতো আমাদের বুকে বিদ্ধ হতো। মা কালীর আশীর্বাদ পাওয়ার জন্য যজ্ঞ আর করা হলো না। কখন যে মৃত্যু ঘনিয়ে আসে কেউ তো আর বলতে পারে না। অনেক চেষ্টার পর আমরা খোঁজ পেলাম শিবনাথ শাস্ত্রী নামে এক তান্ত্রিকের। শুনেছিলাম উনি শ্মশানে সাধনা করে তন্ত্রে সিদ্ধি লাভ করেছিলেন। উনি যখন এখানে এলেন তখন মৃত্যু মিছিল লেগেছিল। শুধুমাত্র জগদীশপুরই নয়, আশেপাশের আরও কয়েকটা গ্রামে পিশাচিনী ও তার সঙ্গী অশরীরীরা মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলছিল। শিবনাথ তান্ত্রিক বললেন, সারা রাত্রিব্যাপী একটি সত্যয়ন যজ্ঞের আয়োজন করে সেই যজ্ঞের অগ্নিকুণ্ডে পিশাচিনী ও তার সঙ্গী অশরীরীদের ঝাঁপ দিতে বাধ্য করাবেন। সেই মতো তিনি তার শ্মশানের যজ্ঞের আয়োজন করলেন। গ্রামবাসীদের সতর্ক হয়ে যে যার ঘরে থাকতে নির্দেশ দিলেন। অবশ্য এর আগেই তিনি মন্ত্রপুত ভস্য দিয়ে গ্রামের প্রত্যেকের বাড়ির বাইরে গণ্ডি টেনে দিতে বলেছিলেন, যাতে অপশক্তি ঘরের ভিতরে ঢুকতে না পারে। আমরাও সেই মতো কাজ করেছিলাম। শিবনাথ তান্ত্রিক শ্মশানের মাটিতে নানা রকম ছক এঁকে তন্ত্রের যন্ত্র তৈরি করলেন। তারপর মন্ত্রের উচ্চারণে যজ্ঞ শুরু হলো। কিন্তু মাঝরাতে তার বিকট আর্তনাদে আকাশ বাতাস সব কেঁপে উঠল। সেই সঙ্গে পিশাচিনীর হাড়হিম করা হাসি আমাদের সকলকে অস্থির করে তুলেছিল। সারাটা রাত বিনিদ্র অবস্থায় কাটিয়ে আমরা যখন ভোরবেলা ভয়ে ভয়ে শ্মশানের ভূমিতে পৌঁছালাম, তখন এক ভয়াবহ দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা গিয়ে দেখলাম শিবনাথ তান্ত্রিকের ভবলীলা সাঙ্গ হয়েছে। নিষ্ঠুর নির্দয়ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। ভয়ানক সুতীব্র যন্ত্রণা সহ্য করে মৃত্যুবরণ করেছেন শিবনাথ শাস্ত্রী। আমরা বুঝতে পারিনি তন্ত্রে সিদ্ধিলাভ করেও কিভাবে তিনি পিশাচিনীর শিকারে পরিণত হয়েছিলেন। এরপর থেকে এই পিশাচিনীর অত্যাচার আরও বাড়তে লাগল। আমরা আতঙ্কে দিশাহারা হয়ে পড়লাম। নানা জায়গায় ছড়িয়ে পড়েছিল শিবনাথ শাস্ত্রীর মৃত্যুর ঘটনার কথা। কেউ আর সাহায্য করতে এলেন না। এই পিতৃদত্ত প্রাণটুকু নিয়ে ভিটেমাটি ছেড়ে কোথায় গিয়ে দাঁড়াবো, কিভাবে বাঁচবো আমরা ভেবে কুল কিনারা পাচ্ছিলাম না। আপনার সম্বন্ধে বিশেষ কিছু না জেনেই আপনাকে সামনে এগিয়ে দিতেও মন সায় দিচ্ছে না। এই পর্যন্ত শোনার পর আমিও বেশ বিস্মিত হয়েছিলাম। ভুল পদ্ধতিতে পিশাচিনীর আহ্বান কিংবা ভুল মন্ত্রের প্রয়োগ শিবনাথ শাস্ত্রীর মৃত্যুর কারণ হতে পারে। এই পিশাচিনী সম্বন্ধে যেটুকু তথ্য পাওয়া যাচ্ছিল তাতে মনে হচ্ছিল দীর্ঘকাল পরে তাকে জাগানো হয়েছে। আর যত দিন যাচ্ছে রক্ত পান করে ততই সে আরো বেশি শক্তিশালী হয়ে উঠছে। এর মোকাবিলা করাটা কি খুবই দুরূহ? বিনাশের উপায় কি সত্যিই নেই? আমার যা ক্ষমতা ছিল তার বাইরে গিয়ে পিশাচিনীর সঙ্গে লড়াই করার অর্থ নিশ্চিত মৃত্যু ডেকে আনা। কিন্তু তবু আমি ভয় পেলাম না।
কালীর রুদ্র চণ্ডালিনীর রূপ স্মরণ করে কাজে নেমে পড়লাম। দুপুরে কানাই তার বাড়িতে আমার জন্যে ভোজনের ব্যবস্থা করেছিল। সামান্য উপকরণের অন্ন দিয়ে উদরপূর্তিতেই মনে হলো যেন অমৃত ভোগ খেলাম। সামান্য বিশ্রামের পর মনকে একাগ্র করে চিন্তা করতে লাগলাম কিভাবে রক্ষা করা যায় গ্রামবাসীদেরকে। বিকেলের দিকে আমার কথা মতো শঙ্কর বারুই কিছু সর্ষে জোগাড় করে আনলেন। সেই সরিষার সঙ্গে গঙ্গা মাটি আর মা কালীর চরণের শুকনো ফুল দিয়ে মিশিয়ে গ্রামের প্রতিটি বাড়ির চারপাশে গণ্ডি দিয়ে দিতে বললাম। গ্রামবাসীরা তাই করল। আমি চললাম শ্মশান অভিমুখে। আমাকে সেদিকে যেতে দেখে কানাই বলল, ঠাকুরমশাই, আপনি কোথায় চললেন? আপনি আজ আমার বাড়িতেই থাকবেন তো? আমি বললাম, না কানাই, আমার এখানে থাকলে চলবে না। পিশাচিনীকে আটকাতে হলে আমাকে বাইরেই থাকতে হবে। আজ রাতে আমি শ্মশানেই কাটাবো। পড়ন্ত বিকেলের সান্ধ্য রবি পাটে যেতে বসেছে। গোধূলির কোণে দেখা আলোয় গ্রাম্য কর্দমাক্ত পথ ধরে হেঁটে চললাম শ্মশানের উদ্দেশ্যে। বর্ষার দাপটে রাস্তার ধারের গাছগাছালিগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে। নির্জন শ্মশানের চারপাশে গাছগাছালিগুলো ঘন হয়ে উঠে প্রেতাত্মাদের লুকোনোর আদর্শ জায়গা হয়ে উঠেছে। লঘু পায়ে হেঁটে যখন শ্মশানে এলাম, তখন দেখি সামনেই শ্মশান যাত্রীদের জন্য বানানো একটা ছিটে বেড়ার ঘর। আশেপাশের জলাজমিতে ঘেঁটু, আশাওড়া, পেঁচা ফুলের ঝোপঝাড়, মরার সঙ্গে আনা বিছানাপত্র, খাটিয়া, মাটির হাঁড়ির ভাঙা টুকরো, আধপোড়া কাঠ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শিবনাথ তান্ত্রিকের যজ্ঞস্থলের চিহ্নগুলো বৃষ্টির জলে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছিল। আমি খুব সাবধানে এগিয়ে গিয়ে ছিটে বেড়ার ঘরে দরজার সামনে উপস্থিত হলাম। ভাঙা দরজা ঠেলে ঢুকতেই নজরে পড়ল কিছু শুকনো কাঠ, খড়ের আঁটি প্রভৃতি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। আঁধার গাঢ় হতেই একটা বাতি জ্বালিয়ে আধ শুকনো মাটিতে পদ্মাসনে বসলাম। খানিকটা চিতার ছাই তুলে এনে পঞ্চমুণ্ডী আসনের চিত্র আঁকতে লাগলাম। পঞ্চমুণ্ডির চিত্রের মাঝে একটা কুণ্ড তৈরি করে আগুন জ্বালিয়ে নিলাম। পঞ্চবাহু তারার ভিতর একটা বৃত্ত, তার মধ্যে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ডের নিচের দিকে আরও একটা ছক এঁকে নৈবেদ্য সাজিয়ে দিলাম। একটি মানুষের মাথার খুলিতে মদ ঢেলে সাজিয়ে রাখলাম। তারপর নিজের দেহ বন্ধন করে নিয়ে মন্ত্রের জপ করতে লাগলাম। যে শয়তানি প্রেতাত্মা বা পিশাচিনীর মুখোমুখি আমি হতে চলেছিলাম, তার শক্তির মোটামুটি একটা আন্দাজ আমি করেছিলাম, কিন্তু কথাতেই আছে সাবধানের মান নেই। পিশাচিনীর বিনাশের সঠিক উপায় তখনও আমার জানা ছিল না, তাই মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছিল। শেষ পর্যন্ত জয়ী হতে পারবো তো? গ্রামবাসীদের বাঁচাতে পারবো তো? ধীরে ধীরে রাত বাড়তে লাগলো। আমি এক মনে মন্ত্রের জপ করে যেতে লাগলাম। এমন সময় কান ফাটা হাসির আওয়াজে চমকে উঠলাম। বর্ষার মেঘ তখন আকাশ ঢেকে ফেলেছে। পিশাচিনীর হাসি বজ্রপাতের শব্দকেও হার মানায়। গহীন জমাট বাঁধা অন্ধকারে যজ্ঞের আগুন তীর তীর করে জ্বলছিল। কোথা থেকে একটা অশান্ত ঝোড়ো হাওয়া ছুটে এসে আগুনটাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করল। আমিও হাল ছাড়লাম না। যজ্ঞের আগুনকে টিকিয়ে রাখলাম আর আগের চেয়ে জোরে জোরে মন্ত্র পড়তে থাকলাম। আশেপাশে তখন ভিড় জমিয়েছে পিশাচিনী সহ আরও প্রেতাত্মারা। তাদের জিঘাংসু দৃষ্টিতে ছিল তৃষ্ণার্ত ভাব, রক্তের তৃষ্ণা, মনুষ্য মাংস ভক্ষণ করার আদিম ক্ষুধা। জ্বলন্ত চোখগুলো আমাকে ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি ছিল। শ্মশানের পাশের বাঁশ বাগানটা সজোরে দুলে উঠল। পচা ডোবার ব্যাঙগুলো তারস্বরে চিৎকার জুড়ে দিল। নিকষ কালো মেঘের রাশির ভারে আকাশের মুখ ভার। আমার গাটা ছমছম করে উঠল। অস্বস্তিকর দম বন্ধ করা পরিবেশ। পিশাচিনী হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ে আমাকে ধরতে এলো,
কিন্তু অদৃশ্য এক বেষ্টনীতে বাধা পেয়ে ছিটকে গেল। আসলে আমার স্তোত্র পাঠের গুণে আমাকে পরিবেষ্টিত করে একটা রক্ষা বন্ধনী তৈরি হয়েছিল, আর তাতেই সে বাধা পেয়েছিল। পিশাচিনী এবার দারুণ ক্ষিপ্ত হয়ে দ্বিগুণ বেগে তেড়ে এলো আমার দিকে। এবারে কিন্তু বেষ্টনী তাকে আটকাতে পারল না। আমার দেহ বন্ধনী ছিঁড়ে গিয়েছিল, চারিদিকে শুটকো পচা গন্ধে ভরে গিয়েছিল। ধারালো নখযুক্ত ভৌতিক হাত আমার গলায় চেপে বসল। নখের সাহায্যে সে আমার দেহ বিদীর্ণ করতে চাইলেও আমি রুদ্রাক্ষের মালা চেপে ধরে মন্ত্র আওড়াতে থাকায় তার সেই অভিষ্ঠা পূর্ণ হল না। সহসা আমার দেহটা বাতাসে ভেসে পাক খেতে লাগলো। সমস্ত মন্ত্র গুলিয়ে যাওয়ার উপক্রম হলো। কিন্তু আমি জানতাম সেই মুহূর্তে বিচলিত হলেই বাঁচার আশা কিন্তু শেষ হয়ে যাবে। শেষ পর্যন্ত আমি ডামর তন্ত্রের গোপন মন্ত্রের প্রয়োগ করলাম, আর তাতেই কাজ হলো। শূন্যে ভেসে থাকা আমার দেহটা ধপ করে মাটিতে পড়ে গেল। পিশাচিনী আর ছুঁতে পারল না আমাকে। ক্রোধে ফুঁসতে ফুঁসতে সে বলল, আমাকে আটকানোর প্রতিফল তোকে ভুগতেই হবে। আমি আমার রক্ত পিপাসা মেটাবো গ্রামের লোকেদের মেরে। জমিদার দর্পনারায়ণ এইরকমই চেয়েছিলেন। পুরো গ্রামের সর্বনাশ করব আমি। তারপর নানাভাবে আমাকে আঘাত করার চেষ্টা করতে লাগলো। আমিও তার আঘাত প্রতিহত করতে থাকলাম। ঠিক এই সময় ভোরের আলো ফুটতে শুরু করতেই পিশাচিনী সহ প্রেতাত্মাদের দল পালিয়ে গেল। আমি ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়লাম। সকালবেলা শ্মশানের কাছে ভিড় জমতে লাগলো। আগের দিন রাত্রে পিশাচিনীর হাতে কেউ মারা যায়নি, আর তার উপর আমাকে বেঁচে থাকতে দেখে গ্রামবাসীরা বেশ আনন্দিত হলো। আমাকে শঙ্করবাবু বললেন, আপনাকে জীবিত অবস্থায় ফিরে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। আমরা তো ভেবেছিলাম শিবনাথ তান্ত্রিকের মতো আপনিও হয়তো অপঘাতে মারা যেতে পারেন, কিন্তু আমাদের সে ধারণা ভুল। এখন আমরা বিশ্বাস করতে আরম্ভ করেছি একমাত্র আপনি আমাদের বাঁচাতে পারেন ওই রক্ত পিপাসু পিশাচিনীর কবল থেকে। আমি খুব ক্লান্ত ছিলাম, সেই সঙ্গে উত্তরোত্তর দুশ্চিন্তাও বাড়ছিল। সাময়িকভাবে স্বস্তি পাওয়া গিয়েছিল বটে, কিন্তু পিশাচিনীকে বিলীন করার কোনো পথ আমি খুঁজে পাইনি। সে যে কোনো সাধারণ প্রেতিনী বা পিশাচিনী নয়, তা আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। ডামর তন্ত্রের অপপ্রয়োগের দ্বারা তার জাগরণ হয়েছে। ইহজগতে রক্তপিপাসা নিবৃত্ত করাই তার হানা দেওয়ার মূল উদ্দেশ্য। এরপর কয়েকদিন কেটে যাওয়ার পরও সেইভাবে কোনো উৎপাত পরিলক্ষিত হলো না। এর কারণটা ঠিক আমি বুঝতে পারলাম না। আমি একাগ্র মনে ধ্যানে বসলাম। এক মনে মা কালীর জপ মন্ত্র আওড়াতে লাগলাম, কিন্তু অনেক চেষ্টার পরও মা কালীর দর্শন লাভ হলো না। আমার মনের মধ্যে শুধু বারবার মা কালীর খড়গের কথাই মনে হতে লাগলো। ভাবলাম, তবে কি মা কালীর খড়গের দ্বারায় পিশাচিনী নিশ্চিহ্ন হবে? পিশাচিনীর মুখে জমিদারের নাম শুনেছিলাম, তাহলে জমিদারের সঙ্গে নিশ্চয়ই কোনো যোগসূত্র আছে। কোথায় পিশাচিনীর জাগরণ ঘটানো হয়েছিল সেই জায়গাটাও খোঁজ করা দরকার। আর কেই বা পিশাচিনীকে জাগিয়ে তুলেছিল? এই সব প্রশ্নগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। দুপুরবেলায় গাব গাছের নিচে যখন সবাই আলোচনায় ব্যস্ত ছিল, তখন আমি সেইখানে গিয়ে হাজির হলাম। আমি শঙ্করবাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এখানে কি কোথাও পুরনো জমিদার বাড়ি আছে? কারণ পিশাচিনীর মুখে জমিদারের নাম শুনলাম। জমিদার সম্পর্কে যদি আমাকে কিছু জানান তাহলে খুব ভালো হয়। শঙ্করবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, ঠিকই বলেছেন ঠাকুরমশাই, সে এক নির্মম ইতিহাস। আজ থেকে প্রায় 50 বছর আগে এখানকার জমিদার ছিলেন দর্পনারায়ণ চৌধুরী। তিনি যেমন ছিলেন অহংকারী, তেমন ছিলেন অত্যাচারী।
প্রজাদের কাছ থেকে জোর করে খাজনা আদায় করতেন, ঋণের ফাঁদে ফেলে তাদের জমি পর্যন্ত কেড়ে নিতেন। এসবের পাশাপাশি আরও একটা বদনাম ছিল তার। আমি জিজ্ঞাসা করলাম, বদনাম? সেটা কেমন? শঙ্করবাবু বললেন, তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে অবাধ্য প্রজাকে মেরে তার সম্পত্তি লুট করে নিতেন, আর এতে তিনি পৈশাচিক আনন্দ লাভ করতেন। আমি বিস্মিত হয়ে বললাম, বলেন কি? এ তো মারাত্মক দুষ্কর্ম। শঙ্করবাবু বললেন, ভগবানও তাই তাকে শাস্তি দিয়েছিলেন। তিনি ছিলেন নিঃসন্তান। অসৎ উপায়ে উপার্জিত ধনসম্পত্তি শেষ পর্যন্ত ভোগ করার জন্য কোনো বংশধর তার ছিল না। দর্পনারায়ণের জীবদ্দশায় প্রজাদের প্রচণ্ড অত্যাচার সহ্য করতে হয়েছিল। গ্রামের সকলে তাকে ভয় পেত তার তন্ত্রক্রিয়ার জন্য। কার উপর কখন যে কোপ নেমে আসত তা কেবল দর্পনারায়ণের মর্জির উপরই নির্ভর করত। দর্পনারায়ণ জানতেন প্রজারা তার উপর ক্ষিপ্ত হয়ে আছে, তার মৃত্যুর পর তার ধন সম্পত্তি লুটে পুটে ভাগ করে নেবে। তাই তো তিনি কোনো এক গুপ্ত স্থানে সমস্ত সম্পত্তি লুকিয়ে রাখেন। তবে আজ পর্যন্ত কেউ সেই সম্পদের কোনো ঠিকানা খুঁজে পায়নি। তার মৃত্যুর পর জমিদার বাড়িটা ভগ্ন স্তূপে পরিণত হয়। শেষ পর্যন্ত তার নিয়ন্ত্রিত ভূত প্রেতরা সেখানে বাস করছে। কারো সাহস হয় না সেখানে যাবার। এক প্রকার পরিত্যক্ত হয়েই পড়ে আছে জমিদার বাড়িটা। অবশ্য পিশাচিনীর দ্বারা প্রথম আক্রান্ত লোকটির মৃতদেহটা জমিদার বাড়ি যাবার রাস্তার সামনেই পড়েছিল। শঙ্করবাবুর কাছ থেকে সবকিছু শোনার পর আমি ঠিক করলাম গ্রামটা প্রদক্ষিণ করব। তাই বেরিয়ে পড়লাম। কানাইকে সঙ্গে নিলাম। ছোট্ট ছিমছাম গ্রামে প্রকৃতির অপরূপ শোভা, কিন্তু মানুষগুলোর মনে সুখ শান্তি নেই। আমি মনে মনে একটা যজ্ঞ করার পরিকল্পনা করলাম। অনেকগুলো মৃত ছাগলের নাড়ি ভুঁড়ি জোগাড় করলাম, আর তার সঙ্গে কালো রঙের বিড়ালের রক্ত, মৃত কাক প্রভৃতি জোগাড় করলাম। ইতর প্রাণীর মলমূত্র সংগ্রহ করে রাখলাম। আমার ইচ্ছা ছিল যজ্ঞের মাধ্যমে পিশাচিনীকে আহ্বান করে তাকে বন্দী করা। সেই উদ্দেশ্যে মা কালীর খড়গটিকে মায়ের কাছে পূজা করে আগেই মন্ত্রপুত করে রাখলাম। এবার যজ্ঞের ব্যবস্থা করলাম কালী মন্দিরের সামনে। যজ্ঞে বসে আমি উপকরণগুলো একে একে যজ্ঞের আগুনে নিক্ষিপ্ত করতে লাগলাম, আর তাতেই কাজ শুরু হলো। অন্ধকারে দাঁড়িয়ে থাকা সামনের বড় তেঁতুল গাছটার ডালে কারা যেন এসে উল্টো দিকে মাথা করে দোল খেতে লাগলো। শঙ্করবাবু আর কানাই কালী মন্দিরের ভিতর থেকে লক্ষ্য রাখছিল। ভয়ে কাঁটা দিয়ে উঠল তাদের সারা গায়ে। ভয়ের একটা হিমেল স্রোত তাদের মেরুদণ্ড বেয়ে নিচের দিকে নেমে গেল। চারিদিকে শেয়ালদের উল্লাসধ্বনি আর চামচিকিদের চি চি শব্দে ভরে উঠল। রাস্তার কুকুরগুলো কেউ কেউ করে ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেল। চারিদিকটা ভরে উঠল পচা বোঁটকা একটা গন্ধে। পিশাচিনী ফিরে এসেছিল। বিকট শব্দের হাসি তার উপস্থিতির জানান দিচ্ছিল। সে একেবারে আমার সামনে এসে উপস্থিত হলো। তার কুৎসিত মুখে নাক নেই, চোখের জায়গায় আগুনের গোলা, পচা মাংসর দলা দিয়ে তৈরি তার মুখ, সদন্তগুলো রক্তে মাখা, মাথার উপর পাতলা চুলের গোছা এলোমেলো। আমাকে উদ্দেশ্য করে বলল, আমাকে আহ্বান করে তুই নিজের মৃত্যুকে ডেকে এনেছিস। আগের বার নিস্তার পেয়েছিলি বলে দম্ভ বেড়েছে, তাই না? এই তন্ত্রের জন্যই এবার তোকে মরতে হবে। প্রথমে গুপ্তধনের লোভে বসন্ত মরেছে, তারপর শিবনাথ তান্ত্রিক আমায় আহ্বান করে ভুল মন্ত্র দিয়ে বাঁধতে চেয়েছিল, তাই তাকেও মরতে হয়েছে। এবার তোর পালা। আমি ডামরতন্ত্র সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করেছিলাম সবটুকুই প্রয়োগ করেছিলাম। দুরু দুরু বুকে মন্ত্রপুত জল ছিটিয়ে দিতে থাকলাম। কিন্তু পিশাচিনী সাময়িকভাবে দুর্বল হলেও আমার খুব কাছাকাছি এসে পড়ল।
আমি আমার জায়গা ছেড়ে উঠতে পারছিলাম না, তাতে আমার যজ্ঞ ভঙ্গ হতো। পিশাচিনীর লম্বা হাত আমার কণ্ঠনালী চেপে ধরল। আমি প্রাণপণে তার হাত ছাড়াতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। পাশে রাখা মা কালীর পবিত্র খড়গটা হাতড়াতে হাতড়াতে হাতে তুলে নিয়ে মনে মনে মা কালীকে স্মরণ করে মারলাম এক কোপ। আঘাতের অভিঘাতে পিশাচিনীর আর্ত চিৎকারে মনে হলো আমার কানের পর্দা ফেটে যাবে। আর একটা কোপ বসিয়ে দিলাম পিশাচিনীর গলায়। দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল পিশাচিনীর মুন্ড। কিন্তু চোখের সামনে দেখলাম এক আশ্চর্য জিনিস। পিশাচিনীর কাটা মুন্ডু আবার জুড়ে গেল ধড়ের সঙ্গে। পিশাচিনী বলে উঠল, আমাকে শেষ করা কি এতই সহজ? তোকে আমি শেষ করবই। আমি এখন যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসবো। তখন আর তোর রেহাই নেই। আমিও এসব শুনতে শুনতে আর সহ্য করতে না পেরে লুটিয়ে পড়লাম মাটিতে। গাঢ় আধারে কোনো উঁচু স্থান থেকে ধাপে ধাপে নিচের দিকে নামছি আমি। আমার হাতে মা কালীর পবিত্র খড়গ। সহসা অন্ধকার ভেদ করে আমার সামনে আবির্ভূত হলো রক্ত পিপাসু পিশাচিনী। আমিও কোপ বসাতে যাব, সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল আলোয় চোখ যেন ধাঁধিয়ে গেল। দেখতে পেলাম মঙ্গলময়ী মায়ের সৌম্য দর্শন মুখখানি। স্বপ্নটা ভেঙে গেল আমার। ধড়মড়িয়ে উঠে বসলাম। জানলা দিয়ে আগত রোদের তীব্রতা অনুভব করলাম। বুঝলাম বেশ বেলা হয়ে গেছে। উৎকণ্ঠিত চিত্তে আমার পাশে শঙ্করবাবু, কানাই এবং গ্রামবাসীরা বসে আছে। আমি শুয়েছিলাম কানাইয়ের ঘরের তক্তপোষের উপর। আমাকে উঠে বসতে দেখে সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আমি চিন্তিত মুখে বললাম, ঈশ্বর সকলের মঙ্গল করবেন। মা মঙ্গলময়ী মহাকালী সকলের মঙ্গল করবেন। শুভ শক্তির জয় অবশ্যম্ভাবী। একটু ধাতস্থ হওয়ার পর ভাবতে লাগলাম, গুপ্তধনের লোভে বসন্ত নামে কোনো এক ব্যক্তি পিশাচিনীর জাগরণ ঘটিয়েছে, কিন্তু জায়গাটা কোথায়? আর আমার স্বপ্নে মঙ্গলময়ী মা কালীর বলা কথার অর্থটাই বাকি। কিছুক্ষণের মধ্যেই কানাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বসন্তের বাড়ির উদ্দেশ্যে। বসন্ত থাকত গ্রামের শেষ প্রান্তে একটা ঝুপড়ির মধ্যে। সেখানে গিয়ে যখন পৌঁছালাম, ঘরের চাল একপাশে ভেঙে পড়ে আছে। মনে একটু সংশয় হলো যে এর মধ্যে থেকে কি দর্পনারায়ণের লেখা চিরকুটটা পাওয়া যাবে, নাকি বৃষ্টিতে রোদে নষ্ট হয়ে গেছে। আমি আর কানাই দুজনে সেই ভাঙা ঘরের মধ্যে প্রবেশ করলাম এবং খুঁজতে খুঁজতে কানাই বলল, ঠাকুরমশাই, এই ভাঙাচোরা ঘরের মধ্যে কি পাওয়া সম্ভব? মনে তো হয় না। আমি বললাম, কানাই, হাল ছাড়লে চলবে না, না হলে সব শেষ হয়ে যাবে। ওই চিরকুটের বাক্সটা আমাদের খুঁজে পেতেই হবে। আরও কিছুক্ষণ খোঁজার পর পাওয়া গেল সেই সুদৃশ্য বাক্সটা। দেখি যে পাশের ছিটে বেড়াটা ভেঙে পড়ে আছে, তার তলে বাক্সটা চাপা খেয়ে আছে। বাক্সটি হাতে নিয়ে খুললাম। তাতে একটা চিরকুটে সুন্দর করে লেখা আছে, গুপ্ত কক্ষের সন্ধান। আমি আর দেরি করলাম না, কালী মায়ের মন্দির থেকে খড়গটা আনতে ছুটলাম। তখন বিকেলের আলো ম্লান হয়ে এসেছে। আমি জমিদার বাড়ির দিকে এগোতে লাগলাম। জঙ্গল পেরিয়ে বাড়ির দিকে ঢুকতেই একদল বাদুড় উড়ে গেল। ভগ্নস্তূপের মধ্যে দিয়ে কাগজে নির্দেশিত স্থানে গিয়ে দাঁড়ালাম। এমন সময় একটা দমকা হাওয়া আমায় এসে জোরে ধাক্কা দিল, আমাকে ফেলে দিল। খিলখিল করে হাসতে হাসতে আমাকে বলল, কিরে দাঁড়া না, এইটুকুতেই পড়ে গেলি? নিজেকে সামলাতে পারিস না, আমাকে সামলাবি কি করে? আজ এই জমিদার বাড়ি থেকে বেরোতে পারবি না তুই। আজই হবে তোর শেষ দিন। আমি বুঝলাম সরাসরি লড়াইয়ে পিশাচিনীকে শেষ করা যাবে না। অন্ধকারে অনুমান করলাম গুপ্তকক্ষের দরজা খোলা আছে।
আমি বললাম, তোর মতো অপশক্তির বিনাশের জন্যই আমি সাধনা করেছি। আজই তোর শেষ দিন। কথার ফাঁকে আমি গুপ্ত কক্ষের দিকে এগোচ্ছিলাম। আমার উদ্দেশ্য বুঝতে পেরে পিশাচিনী আমায় আক্রমণ করল। আমি সিঁড়ি পথে দ্রুত নামতে লাগলাম। গুপ্ত কক্ষে পৌঁছে এদিক ওদিক তাকাতে লাগলাম। লক্ষ্য পড়ল পিশাচিনীর বড় প্রস্তর মূর্তির বুকে লাল আভাযুক্ত মসৃণ ডিম্বাকৃতি পাথরটা। সেদিকে যেতে চাইলাম আমি, কিন্তু যেতে পারলাম না। পিশাচিনী পিছন থেকে আমার ঘাড় ধরে রেখেছিল। আমি মন্ত্র পড়তে পড়তে খড়গ দিয়ে আঘাত করলাম পিশাচিনীর হাতে। হাতের রাশ আলগা হতেই ছুটে গেলাম লাল পাথরের দিকে। মা কালীর স্মরণ নিয়ে খড়গটা নিয়ে সজোরে বসিয়ে দিলাম পাথরের উপর। এক আঘাতেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল পাথরটা। পিশাচিনীর শরীর পুড়ে যেতে লাগলো, আর তার সঙ্গে কায়াহীন অশরীরীগুলো মিলিয়ে গেল। মর্মন্তুদ আর্তনাদে শেষ হলো পিশাচিনী। ধীর পায়ে অন্ধকার থেকে বেরিয়ে এলাম। দেখলাম গ্রামের দিক থেকে সারি সারি আলোর মিছিল এই দিকেই আসছে। কিশোরী বলে উঠল, আর গুপ্তধন সেটাকে পেয়েছিলেন ঠাকুরমশাই? ঠাকুরমশাই হেসে উঠলেন, বললেন, দর্পনারায়ণ চৌধুরীর মৃত্যুর আগে যেমন কুটিল ছিলেন, তেমনি তার মৃত্যুর পরেও মানুষকে শায়েস্তা করার জন্যে ডামরতন্ত্রের মন্ত্র দ্বারা সম্পদ লুকিয়ে রেখেছিলেন, আর তার নিশানা লিখে রাখেন কাগজে। তিনি জানতেন গুপ্তধনের লোভে পিশাচিনীকে জাগালেই গ্রামে মড়ক লাগবে। এটাই ছিল তার নির্মমতার পরিচয়। মানুষ হয়েও জানোয়ারের থেকেও খারাপ মনোভাবের পরিচয়। যাই হোক, পিশাচিনীর বিনাশের পর সেই গুপ্তধন আমি খুঁজে পেয়েছিলাম। কিশোরী বলল, পেয়েছিলেন? তাহলে সেগুলো কি করলেন? ঠাকুরমশাই হেসে বললেন, সোনার গহনা, হীরা সহ বহু মূল্য যা কিছু সেই গুপ্তধনের বাক্সে ছিল সবই তুলে দিয়েছিলাম মোড়ল মশাইয়ের হাতে। তিনি সেইগুলো দিয়ে নিজের গ্রাম ছাড়াও অন্যান্য গ্রামের উন্নয়নে কাজে লাগিয়েছেন। এমন সময় চারি ঘরের ভিতর এসে আমাদেরকে বলল, আপনারা স্নানটা সেরে নিন, দুপুরের খাবার তৈরি হয়ে গিয়েছে। কিশোরী বলে উঠল, সেই ভালো, গুপ্তধন ছেড়ে এবার ইলিশে মন দেওয়া যাক। ঠাকুরমশাই বললেন, জয় মা কালী, জয় মা কালী। আমরা সমস্বরে চেঁচিয়ে উঠলাম, হ্যাঁ, জয় মা কালী, জয় জয় মা কালী, জয় মা কালী। শুনছিলেন কিরণ মাঝির কলমে তারানাথ তান্ত্রিক ও ডামর পিশাচিনীর করাল গ্রাস। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। বিভিন্ন চরিত্রে অমিত, জ্যোতির্ময়, সুজন, সৌরভ, অয়ন্তিকা, সোমা, প্রণীত, সৌমজিৎ এবং ঋতম। সমগ্র গল্পটির কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, এবং অবশ্যই গল্পটি শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না।